সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক আয়োজন জাতীয় টেলিভিশন স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল রাউন্ডের আজকের পর্ব। দর্শক ৬৪টি দলের মধ্য থেকে নিজেদের সেরাটা দিয়ে সেমিফাইনালে আজকে দুটো দল নিজেদের জায়গা করে নিয়েছে। আজকে এই দুটো দলকে নিয়েই হবে সেমিফাইনাল রাউন্ডের প্রথম পর্বটি। আজকে এই বিতর্কে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে খাদ্য নিরাপত্তাই প্রধান চ্যালেঞ্জ। বিষয়টি নিয়ে আজকের সেমিফাইনাল রাউন্ডের এই পর্বে যে দুটো শিক্ষা প্রতিষ্ঠান পরস্পরের সাথে যুক্তি দ্বৈরথে লিপ্ত হবেন তারা হচ্ছে পক্ষ দল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর, বিপক্ষ দল মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। দর্শক এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই প্রতিযোগিতার উভয় দলের বিতার্কিকদের সাথে এবং তাদেরকে সহযোগিতা প্রদানের জন্য আগত প্রতিষ্ঠানের অন্যান্য ছাত্রছাত্রীর সঙ্গে। পক্ষ দল থেকে আমাদের সাথে কারা আছেন দেখে নেওয়া যাক। মেহরাক মাহিরা মাধুর্য, দ্বাদশ শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। মারজানুল জান্নাত মেধা, দ্বাদশ শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। নুয়াইশা তুরিন, দ্বাদশ শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। নুরাইন ইবনাত বুনন, নবম শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। ইন্তিশার আলম, দশম শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। মুনিম মুশফিরাত, দ্বাদশ শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। রাইসা রিশা, দশম শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। দর্শক এবারে দেখব বিপক্ষ দলে কারা আছেন। তাবিহা আক্তার সিনহা, একাদশ শ্রেণী, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। তানজিলা ইসলাম জেরিন, দ্বাদশ শ্রেণী, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। আবরার সাবিদ আহমদ, দ্বাদশ শ্রেণী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। অর্থি রহমান, দ্বাদশ শ্রেণী, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। নাজনীন সুলতানা কথা, দশম শ্রেণী, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। কাজী মিফতারিদিতা, দশম শ্রেণী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। ফেরদৌসী ইসলাম অরিন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। সুপ্রিয় দর্শক, উভয় দলের বিতার্কিকদের সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য তাদের সঙ্গে থাকেন দুজন তত্ত্বাবধায়ক শিক্ষক। এবারে পরিচিত হব তাদের সাথে। পক্ষ দলের তত্ত্বাবধায়ক শিক্ষক হিসেবে আজকের এই পর্বে আছেন সিরাজুম মনিরা, প্রভাষক মনোবিজ্ঞান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। ম্যাডাম, আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। আজকের এই সেমিফাইনাল পর্বে আপনার দল অনেক দলকে পিছনে ফেলেই সামনে এসেছে, কিন্তু যদি আজকের এই পর্ব থেকে তাদের বিদায় নিতে হয় সেক্ষেত্রে আপনার মনক্ষুণ্ণ হবেন নাকি আপনারা আসলে এটাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বিতার্কিকদের উৎসাহ দিবেন? যদিও আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং আমরা আশাবাদী যদি সেরাটা দিতে পারি আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য ছিনিয়ে আনতে পারবো। তারপরও ফলাফল যাই হোক না কেন আমরা অবশ্যই সেটা মেনে নিব এবং আমরা সেটাই মনে করি যে এই বিতর্কে যুক্তির তর্কে যে কোনো একটা দল তো বিজয়ী হবেই এবং আমাদের বিতার্কিকদের সেই মনোবল রয়েছে যে কোনো ফলাফল তারা মেনে নিবে এবং ভবিষ্যতে সেই ফলাফলের কোন জিনিসটা আসলে আমাদের এক্ষেত্রে কাজ করেছে সেগুলো নিয়ে আবার কাজ করব এবং ভবিষ্যতে সেগুলোকে শুধরে আমরা কাঙ্ক্ষিত ফলাফল ছিনিয়ে আনব। তবে আমরা আশাবাদী আমাদের ফলাফল আমাদের পক্ষেই হবে। দর্শক এবারে দেখব বিপক্ষ দলে তত্ত্বাবধায়ক শিক্ষক হিসেবে আজকের এই পর্বে কে আছেন। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন রিয়াজ, প্রভাষক ইংরেজি বিভাগ এবং মডারেটর বিতর্ক ক্লাব, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। স্যার, আপনি এর আগেও তত্ত্বাবধায়ক শিক্ষক হিসেবে দলের সাথে ছিলেন। আপনার দল অনেকগুলো দলকে কিন্তু পিছনে ফেলে সামনে এসেছে আজকের এই সেমিফাইনাল রাউন্ডের আজকের পর্বে আছে। তো অনেক সময় হয় যে কোনো দল যদি হেরে যায় সেক্ষেত্রে বিচার কার্যকে বা বিচার কার্যকে প্রশ্নবিদ্ধ করে। আপনারা আজকে আসলে মনক্ষুণ্ণ হবেন নাকি এই হারকে কাজে লাগিয়ে, যদি হেরে যান, হারকে কাজে লাগিয়ে সামনের দিকে বিতার্কিকদের এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিবেন? আসলে জয় পরাজয় একটা প্রতিযোগিতারই একটা অংশ। আমি মনে করি একজন বিতার্কিককে এই বিষয়টা মেনে নিয়েই বিতর্ক করতে হয়। আজকে যদি আমরা হেরেও যাই আমরা মনক্ষুণ্ণ করব না, কারণ আমরা একটা নীতিতে বিশ্বাসী, হয়তো আমরা জিতবো নয়তো শিখবো। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলের জ্ঞাতার্থে এবং উভয় দলের বিতার্কিকদের অবগতির জন্য আমি আমাদের আজকের এই সেমিফাইনাল রাউন্ডের প্রথম পর্বের বিতর্কের নিয়মকানুনগুলো জানিয়ে দিচ্ছি। আপনারা সার্বিক গঠনমূলক পর্ব এবং যুক্তিখণ্ডন পর্বের জন্য 19 মিনিট সময় পাবেন। এই 19 মিনিট সময়ের কতটুকু সময় গঠনমূলক পর্বে ব্যবহার করবেন কিংবা কতটুকু সময় যুক্তি খণ্ডনের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটি দুটো দল নিজেরাই নির্ধারণ করবেন। এছাড়া একজন বিতার্কিক কত সময় ধরে বক্তব্য প্রদান করবে সেটিও উভয় দল নিজেরাই নির্ধারণ করবে এবং যুক্তি খণ্ডনের ক্ষেত্রে আপনারা চাইলে অতিরিক্ত একজন বিতার্কিককে সুযোগ করে দিতে পারেন কিংবা গঠনমূলক পর্বের যে কোনো একজন বিতার্কিক চাইলেই যুক্তি খণ্ডন করতে পারবে। প্রত্যেক বিতার্কিককে তার নির্ধারিত সময় 30 সেকেন্ড পূর্বে সতর্কতা সংকেত দেওয়া হবে এবং নির্ধারিত সময়ের শেষে চূড়ান্ত
চূড়ান্ত সংকেত দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। প্রথমেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি ডক্টর সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীকে, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিতার্কিক। এবারে মঞ্চে আসছেন ডক্টর মোহাম্মদ শওকত জাহাঙ্গীর, অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব রথীন্দ্রনাথ দত্তকে, প্রাক্তন বিতার্কিক ও সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। এবারে মঞ্চে আসবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ সুমন, প্রক্টর এবং প্রাক্তন সভাপতি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। সবশেষে মঞ্চে উপবিষ্ট হবেন জনাব আনম ফয়জুল হক জরিক, 1997 সালে অনুষ্ঠিত 14তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব। সুপ্রিয় দর্শক, সেমিফাইনাল রাউন্ডের প্রথম পর্বের আজকের বিতর্ক প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি পক্ষ দলের প্রথম বিতার্কিক মেহরাক মাহিরা মাধুর্যকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য দল থেকে তাকে সময় দেওয়া হয়েছে 5 মিনিট 30 সেকেন্ড। সম্মানিত বিচারক মণ্ডলী, অসংখ্য ধন্যবাদ। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে 2041 সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে খাদ্য নিরাপত্তাই প্রধান চ্যালেঞ্জ। পক্ষে অবস্থান করছি এবং প্রথমেই বিষয়ের শব্দগুলো সংজ্ঞান করছি। সাধারণত উন্নত একটি দেশ বলতে বোঝায় যদি সেখানে জিডিপি এবং মাথাপিছু আয় বেশি থাকে, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে শিল্পের প্রসার ঘটে, অর্থনৈতিক ভারসাম্য থাকে, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় এবং সম্ভাব্য আয়ু বেশি হয়। সম্মানিত বিচারক মণ্ডলী, লক্ষ্য করুন, আজ 2041 সালের উন্নত বাংলাদেশ বলতে এই বিষয়গুলোর পাশাপাশি আমি কি যোগ করছি। প্রথমত 2041 সালের রূপকল্প অনুযায়ী উন্নত বাংলাদেশ এবং এরই মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ অর্থাৎ স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি নিশ্চিতকরণ। কৃষি তথ্য সার্ভিস অনুযায়ী এক কথায় রাষ্ট্রীয় পরিসরে খাদ্য নিরাপত্তা বলতে আমরা বুঝবো যে প্রত্যেক নাগরিকের জন্য প্রতিবেলার প্রয়োজনীয় পুষ্টিকর ও শরীরের জন্য ক্ষতিকর নয় এমন খাদ্যের প্রাপ্যতা নিশ্চিতকরণ। আর চ্যালেঞ্জ বলতে উন্নত বাংলাদেশ বিনির্মাণে যে লক্ষ্যগুলো রয়েছে তা পূরণে বাধাকে বোঝাচ্ছে। সম্মানিত বিচারক মণ্ডলী, বঙ্গবন্ধুর সোনার বাংলা অথবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ আমাদের স্বপ্ন, কিন্তু এই স্বপ্ন পূরণে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে, যেমন দরিদ্রতা হতে পারে, বৈশ্বিক উষ্ণায়ন, তারপরে হচ্ছে দুর্নীতি। এই সব চ্যালেঞ্জগুলো আমাদের রয়েছে, আমরা কিন্তু এগুলো অস্বীকার করছি না। কিন্তু এক্ষেত্রে আমরা যেটিকে প্রধান চ্যালেঞ্জ মনে করছি 2041 সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে, সেটি হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। কেননা আজ আসলে উন্নত হওয়াটি অনেক পরের কথা, আমাদেরকে কিন্তু প্রথমে চিন্তা করতে হয় আমরা বেঁচে থাকবো কিনা এবং তার জন্য প্রয়োজনীয় মৌলিক চাহিদাগুলো প্রথমটি খাদ্য, সেটি নিশ্চিত হবে কিনা। লক্ষ্য করুন, বিষয়টি যখন আমি প্রথমে দেখি আমার এটি দেখে এরকম মনে হয় যে আজকে অনেকগুলো যে চ্যালেঞ্জ রয়েছে সেগুলো পূরণ করে আমার জন্য কষ্টসাধ্য, কিন্তু পরে আমি এটি উপলব্ধি করি যে যখন আজকে আমি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমাকে তার পর্যাপ্ততা নিশ্চিত করতে হয়, গুণগত মানটি নিশ্চিত করতে হয় এবং খাদ্য উৎপাদন করতে গেলে এই ক্রমবর্ধমান নগরায়নের দেশে আজ কম জমিতে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে কীটনাশক ও সারের ব্যবহার যখন আমি বাড়িয়ে দিই আমার 2041 সালে পরিবেশ হুমকির মুখে পড়ে। আরেকদিকে খাদ্য উৎপাদনে আমি যখন ইউরিয়া সারের কথা চিন্তা করি আমাকে প্রাকৃতিক গ্যাসের নিশ্চয়তা প্রদান করতে হয়, আবার পচনশীল খাদ্যকে সংরক্ষণ করার বিষয়টি সার্বক্ষণিকভাবে আমাকে নিশ্চিত করতে হয়। আমরা যখন আজ যেহেতু আমরা গ্লোবাল ভিলেজে অবস্থান করি, আমরা কিন্তু কোনো কিছুতেই স্বয়ংসম্পূর্ণ না কোনো দেশ, তো আমাদেরকে বিভিন্ন বিষয়ের জন্য একটি দেশকে আরেকটি দেশের উপর নির্ভর করতে হয়। তো এক্ষেত্রে যখন আমরা অন্য দেশের খাদ্য আমার দেশে এসে আমার খাদ্যের স্বয়ংসম্পূর্ণতাকে নিশ্চিত করবে কিনা এটি নিয়ে কথা বলি, 3টি প্রশ্ন থেকে যায়। প্রথমত, সেই সকল দেশে ওই পরিমাণ অতিরিক্ত খাদ্য উৎপাদন হচ্ছে কিনা যেটি আমার দেশে আমদানিযোগ্য, আমি আমদানি করতে পারবো, যা আমার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। দ্বিতীয়ত, যে পথে খাদ্যটি আসবে অর্থাৎ সমুদ্র পথে হোক বা আমাদের আন্তঃসংযোগের যে বিষয়টা রয়েছে, যোগাযোগের যে বিষয়টা রয়েছে, সেই ব্যবস্থাটি আমার নিশ্চিত হচ্ছে কিনা। এবং তৃতীয়ত, আপনি যে খাদ্য আমদানি করবেন আপনার দেশে সেই জন্য আপনার প্রয়োজনীয় পরিমাণ বৈদেশিক মুদ্রার যে মজুদ সেটি আছে কিনা। তো যখন কেবল ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আমার এই ফুড চেইনটি বাধাগ্রস্ত হতে দেখতে পারি আমি অনেক ক্ষেত্রে, এবং ডলার সংকটের কারণে খাদ্য আমদানিতে আমার ভাটা পড়ে, তখন কিন্তু এই প্রেক্ষাপটে প্রমাণ হয়ে যায় যে খাদ্য নিরাপত্তা
নিরাপত্তা নিশ্চিতকরণই আমার 2041 সালের উন্নত বাংলাদেশ গড়তে প্রধান চ্যালেঞ্জ। এবং একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের দেশ যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্য দিয়ে যাচ্ছে, যে জনমিতিক সুবিধার মধ্য দিয়ে যাচ্ছে, তার কারণে কিন্তু আজকে আমাদের দক্ষ মানব সম্পদ প্রয়োজন। এবং এই মানব সম্পদের জন্য এই খাদ্য যখন আমি নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না, পুষ্টিগুণ নিশ্চিত করতে পারবো না, তখন এই মানব সম্পদ আমার কোনো কাজে লাগবে না বলে বিশ্বাস করি। তাই আশা করছি আজকে বিপক্ষ দলও মেনে নেবেন যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণই আমাদের 2041 সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রধান চ্যালেঞ্জ। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী। এবারে আমি বিপক্ষ দলের প্রথম বিতার্কিক সাবিহা আক্তার সিনহাকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য দল থেকে তাকে সময় দেওয়া হয়েছে 5 মিনিট 30 সেকেন্ড। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কেনা আমাদের এই লাল সবুজের পতাকা, আমাদের দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। প্রমত্ত পদ্মার বুকে হিমালয় সম সাহসিকতার প্রতীক আজ স্বপ্নের পদ্মা সেতু। রাজধানীর বুক চিরে চলেছে গর্বের মেট্রো রেল, কর্ণফুলের তলদেশ দিয়ে ছুটছে লালের বাতি জ্বালিয়ে গাড়ির বহর। এ যেন বদলে যাওয়া এক অচেনা বাংলাদেশ, যে পরিবর্তনের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চোখে বাংলার 18 কোটি মানুষ স্বপ্ন দেখছে 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার। আর এই লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে 2041 সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে খাদ্য নিরাপত্তাই প্রধান চ্যালেঞ্জ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী ও প্রাজ্ঞ পরিষদ। আমরা বলছি 2041 সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে খাদ্য নিরাপত্তা কখনোই প্রধান চ্যালেঞ্জ নয়, বরং প্রধান চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করা। বিজ্ঞ বিচারক মণ্ডলী পক্ষ দলের প্রথম বক্তা শুরুতে বিষয়টি সংজ্ঞান করছেন, কিন্তু সংজ্ঞানে তিনি দলীয় সুবিধা নিতে কিছু শব্দের ত্রুটিপূর্ণ সংজ্ঞান করছেন, বিধায় আমি শব্দগুলোর পুনরায় সংজ্ঞান করছি। সেক্ষেত্রে economicsforum.com থেকে প্রাপ্ত তথ্য মতে উন্নত বাংলাদেশ বলতে এমন বাংলাদেশকে বোঝাচ্ছি যেখানে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জাতীয় আয়, মাথা পিছু আয় এবং জীবনযাত্রার মান উন্নত স্তরে পৌঁছে যাবে। উন্নত বাংলাদেশে আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নতি সাধিত হবে এবং উৎপাদন ক্ষেত্রে প্রতিনিয়ত উন্নতি হবে। অর্থাৎ উন্নত বাংলাদেশকে যে বৈশিষ্ট্যগুলো ধারণ করতে হবে তা হলো: 1. উচ্চ অর্থনৈতিক উন্নয়ন যথা উচ্চ মাথা পিছু আয়, যা আমাদের জন্য 2041 সাল নাগাদ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে $12,500 মার্কিন এবং মাথাপিছু জিডিপি এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 9.9%। 2. প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিতকরণ। 3. উন্নত অবকাঠামো নিশ্চিতকরণ। 4. উচ্চ জীবনযাত্রার মান তথা মানব উন্নয়ন সূচকের লক্ষ্যমাত্রা অর্জন। 5. উন্নত শিক্ষা নিশ্চিতকরণ। 6. বাস্তবমুখী উৎপাদন ও উন্নত শিল্পায়ন নিশ্চিতকরণ। বিজ্ঞ বিচারক মণ্ডলী, উন্নত দেশের এই সকল সূচকে উন্নীত হতে আমাদের অর্থনীতিতে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। আর বিজ্ঞ প্রতিপক্ষ আপনাদের দেখানো খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জটি কিন্তু আমাদের দেখানো অর্থনৈতিক স্বনির্ভরতার উপরই নির্ভরশীল। আর সেজন্যই আমরা বলছি 2041 সালে উন্নত বাংলাদেশ গড়তে খাদ্য নিরাপত্তা নয়, বরং অর্থনৈতিক স্বনির্ভরতাই প্রধান চ্যালেঞ্জ। এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণের জন্য আমরা সুনির্দিষ্ট 3টি ক্ষেত্র চিহ্নিত করছি। ক্ষেত্রগুলি হলো: 1. মানব উন্নয়ন সূচকে মানদণ্ড অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি। 2. স্বনির্ভর অর্থনীতি নিশ্চিতকরণের চ্যালেঞ্জ মোকাবেলায় মাথাপিছু আয় ও জিডিপি এর লক্ষ্যমাত্রা অর্জন। 3. স্মার্ট শিল্পায়ন নিশ্চিতকরণ ও সার্বিক অর্থনীতির সকল সূচকে সমৃদ্ধি অর্জন। করোনা পরিস্থিতি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়া, পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়া, মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে নেতিবাচক প্রভাব পড়েছে আমাদের অর্থনীতিতে, যার ফলশ্রুতিতে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি বেড়ে গিয়েছে। ডলারের বিপরীতে টাকার দরপতন, সব মিলিয়ে দেশের অর্থনীতি এখন নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন। এমন পরিস্থিতিতে আমাদের ঋণ চাইতে হয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর কাছে। কত শত শর্তের বিনিময়ে অবশেষে মিলেছে স্বস্তির প্রথম ও দ্বিতীয় কিস্তির ঋণ। বিজ্ঞ বিচারক মণ্ডলী, তবুও কিন্তু আমরা রিজার্ভ নিয়ে স্বস্তিতে নেই। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা শুধু সমস্যা নির্ধারণ করে ক্ষান্ত হতে চাই না, আমরা এই সমস্যা থেকে উত্তরের পথ খুঁজে পেতে চাই। আর সেজন্যই আমরা মনোযোগ দিতে চাই প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে। 22-23 অর্থ বছরে বাংলাদেশে 1,55,460 জন প্রবাসী থেকে রেমিটেন্স পেয়েছে $23 বিলিয়ন, যার বিপরীতে পার্শ্ববর্তী দেশ আমাদের থেকে দ্বিগুণ প্রবাসী নিয়ে রেমিটেন্স পেয়েছে $125 বিলিয়ন, যা আমাদের তুলনায় 6 গুণ বেশি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের চ্যালেঞ্জটি কিন্তু ঠিক এই জায়গায়: অর্ধদক্ষ ও অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষিত করে বিদেশে পাঠিয়ে কাঙ্ক্ষিত রেমিটেন্স প্রাপ্তির মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করা। অর্থাৎ বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের বিতর্কে এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় 2041 সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে খাদ্য নিরাপত্তা নয়, বরং অর্থনৈতিক স্বনির্ভরতাই প্রধান চ্যালেঞ্জ। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী ও প্রাজ্ঞ পরিষদ। এবারে পক্ষ দলের দ্বিতীয় বিতার্কিক যুক্তি উপস্থাপন করবেন। ডেকে নিচ্ছি মারজানুল জান্নাত মেধাকে। সময় পাবেন 5 মিনিট 30 সেকেন্ড। ধন্যবাদ
বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের বিতর্কের নির্ধারিত বিষয় 2041 সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে খাদ্য নিরাপত্তাই প্রধান চ্যালেঞ্জ পক্ষে অবস্থান করছি। প্রথমেই আসছি আমার বিপক্ষ দলের প্রথম বক্তার যুক্তি খণ্ডনের দিকে। তিনি আজকে বলে গেলেন যে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন নাকি আজকে আমার 41 সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রধান চ্যালেঞ্জ। কিন্তু এটি চ্যালেঞ্জ কীভাবে, এটি কিন্তু তার বক্তব্যে আমি কোনোভাবেই স্পষ্ট পাই না, বরং এটিকে তিনি লক্ষ্য হিসেবে দেখে গেলেন যে তিনি অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করবেন। এছাড়া তারা যে আজকে উন্নত বাংলাদেশের বিভিন্ন মানদণ্ড দেখে গেলেন যে জীবনযাত্রার মান আমরা উন্নয়ন করবো, কিন্তু আপনার যে জনগণ তারাই যদি আসলে খাদ্য নিরাপত্তা আপনি যদি তাদের জন্য নিশ্চিত করতে না পারেন, আপনি আসলে তাদের জীবন মানে উন্নয়ন কীভাবে করবেন? এবং তাদের গড় আয়ু যে আমরা বলছি যে 80 বছর পর্যন্ত আমরা আশা করছি উন্নত বাংলাদেশের নাগরিকের, সেটি কীভাবে নিশ্চিত করবেন? এরপর তারা যে আজকে বলে গেলেন যে অবকাঠামোগত উন্নয়ন এবং জিডিপি বা মাথাপিছু আয় বাড়ানো। কিন্তু লক্ষ্য করুন যে আজকে যখন আমরা বিভিন্ন প্রকল্প থেকে আয় হচ্ছে আমাদের বিভিন্ন প্রকল্প থেকে, এবং আমাদের দেশে যখন আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব তখন সেই উদ্বৃত্ত খাদ্য কিন্তু আমরা বিদেশে রপ্তানি করতে পারবো, এবং সেই থেকে যে আয় হবে সেটা কিন্তু আমার দেশের অর্থনীতিতে একটি বিরাট ভূমিকা রাখতে পারে। এছাড়া আমরা যখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারবো, তখন কিন্তু সেই মানব সম্পদের মাধ্যমেই আমরা রেমিটেন্স নিশ্চিত করতে পারবো। অর্থাৎ আমার এখানে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে মূল চ্যালেঞ্জ। এরপর লক্ষ্য করুন যে আসলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে 17টি লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করে বাংলাদেশ উন্নয়নশীল অবস্থা থেকে একটি উন্নত দেশে পরিণত হতে পারে। কিন্তু এসডিজি এর দ্বিতীয় এবং তৃতীয় লক্ষ্যমাত্রায় যখন ক্ষুধামুক্তি এবং সুস্বাস্থ্য ও কল্যাণের কথা বলা হয়েছে, অর্থাৎ যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের দিকটি নিশ্চিত করে, তখন কিন্তু আমরা দেখি যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে 2023 সালের ফুড সিকিউরিটি মনিটরিং অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার 36% মানুষ খাদ্য নিরাপত্তায় ভুগছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 2041 অঞ্চলে অপুষ্টিতে থাকা 10টি দেশের মধ্যে যখন আমার বাংলাদেশ অন্যতম, তখন আমরা মনে করছি যে 2041 সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে খাদ্য নিরাপত্তাই প্রধান চ্যালেঞ্জ। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এরপর লক্ষ্য করুন যে বৈশ্বিক পারিপার্শ্বিকতার সাপেক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কীভাবে উন্নত বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ হতে পারে। আজকে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা বলে গেলেন, কিন্তু লক্ষ্য করুন বিশ্বায়নের যুগে বিশ্ব অর্থনীতি একে অপরের উপর এতটাই নির্ভরশীল যে এক দেশের উৎপাদনশীলতার উপর কিন্তু আরেক দেশের অর্থনীতি নির্ভর করে, এবং আমরা যখন খাদ্যের চাহিদা পূরণে স্বয়ংসম্পূর্ণ হতে পারি না, তখন কিন্তু আমাদের আমদানি নির্ভর হতে হয়। এবং আমদানি নির্ভর অর্থনীতি আপনি হলে আপনি কীভাবে আপনার জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে পারবেন কিংবা জনগণের মাথাপিছু আয় বাড়াতে পারবেন। এভাবে পুরো বিশ্বে যখন হচ্ছে আমরা যে দেশ থেকে আমদানি করব, সে দেশেও কিন্তু বর্ধিত জনসংখ্যার কারণে তাদের রপ্তানি কমে যেতে পারে, এবং সারা বিশ্বে যখন খাদ্যের উৎপাদন বা রপ্তানি ব্যাহত হবে, তখন কিন্তু খাদ্যের সহজলভ্যতা এবং সেই অনুযায়ী যোগান কমে যাবে। এবং কৃষি জমির অভাবের কারণে বা জলবায়ুগত কারণে যখন বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ নিজে সব কিছু উৎপাদন করতে পারে না, এবং এইটির সুযোগ নেই, তখন কিন্তু এটা আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই যে 2041 সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে খাদ্য নিরাপত্তাই প্রধান চ্যালেঞ্জ। আবার বিজ্ঞ বিচারক মণ্ডলী লক্ষ্য করুন, পৃথিবীর শীর্ষস্থানীয় গম উৎপাদনকারী দেশ হয় আমরা ইউক্রেনকে ব্রেড বাস্কেট কিংবা রুটির ঝুড়ি বলছি, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধাবস্থার সময় যখন 2023-24 বিপণন মৌসুমে 45 লক্ষ শস্য রপ্তানি কমেছে, কিন্তু তখন কিন্তু বিশ্ববাজারে এর প্রভাব পড়ে, এবং আমার জনগণ যখন তাদের মৌলিক চাহিদা খাদ্য পূরণ করতে চায়, শিক্ষা কিংবা চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণে ব্যয় করতে পারে না, তখন কিন্তু সেটি আমার জন্য চ্যালেঞ্জ। এছাড়া পৃথিবীর দুই দেশের মধ্যে সংঘটিত যুদ্ধে যখন আমার কোনো হাত থাকে না, তখন আমরা এটি বলছি, এবং যে 21 শতাব্দীতে এসেও খাদ্য নিরাপত্তা যখন আমাদের জন্য অনিশ্চয়তা সৃষ্টি করছে, তখন এটি আমাদের জন্য প্রধান চ্যালেঞ্জ 2041 সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণ। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। এবারে আমি বিপক্ষ দলের দ্বিতীয় বিতার্কিক তানজিলা ইসলাম জেরিনকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 5 মিনিট। বিজ্ঞ বিচারক মণ্ডলী, শুরু করতে চাই পক্ষ দলের দ্বিতীয় বক্তার বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার তথ্যচিত্র তুলে ধরার মাধ্যমে। 10 সেপ্টেম্বর 2023 দৈনিক সমকাল পত্রিকার একটি প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ আয়তনে বিশ্বের 94তম দেশ হলেও খাদ্য উৎপাদনে ব্যাপক এগিয়ে থাকার দৃষ্টান্ত। উৎপাদন বাড়ায় কমেছে আমদানি, বেড়েছে বৈদেশিক মুদ্রার সাশ্রয়। বাংলাদেশ 22টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ 10টি দেশের তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও চায়ের মতো পণ্য যেমন রয়েছে, তেমনি রয়েছে বিভিন্ন ধরনের ফল-ফলাদি, কুমড়া, ফুলকপি ও সমজাতীয় সবজি, যা উৎপাদনে বাংলাদেশ শীর্ষ তালিকায় যুক্ত হয়েছে। আয়তনে 94তম দেশ হলেও খাদ্য উৎপাদনে আমাদের অবস্থান 14তম। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এই তথ্যচিত্র কিন্তু প্রমাণ করে খাদ্য নিরাপত্তায় পক্ষদল যে হতাশার কথা বলেছেন তা তাদের অজ্ঞতারই প্রতিফলন। প্রকৃত অর্থে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, এমনকি খাদ্যের পুষ্টিগুণ নিশ্চিত করতেও আমরা সফল, যা খোদ মাননীয়
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে এক বক্তৃতায় নিজ মুখে ব্যক্ত করেছেন। সুতরাং পক্ষ দলের যুক্তির কোনরূপ গ্রহণযোগ্যতাই থাকে না। বিতর্ক চলছে আর আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে 2041 সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে খাদ্য নিরাপত্তাই প্রধান চ্যালেঞ্জ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিপক্ষে অবস্থান করছি, অর্থাৎ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমরা বলছি 2041 সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে খাদ্য নিরাপত্তা নয় বরং স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলাই প্রধান চ্যালেঞ্জ। বিজ্ঞ বিচারক মণ্ডলী কেন বলছি তার উত্তরে ব্যাখ্যা করতে চাই আমার দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোতে পরনির্ভরশীলতার কথা। রাজধানী শহর ঢাকাতে নির্মিত হয়েছে মেট্রো রেল, যার সিংহভাগ ঋণ দিয়েছে চীন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করেছে রাশিয়া। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ঋণ দিয়েছে চীনের 3টি প্রতিষ্ঠান, শ্যাংডং, সিনোহাইড্রো এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না। এছাড়া 1320 মেগাওয়াট সম্পন্ন পায়রা বিদ্যুৎ প্রকল্প তৈরিতে ঋণ দিয়েছে চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড। বিজ্ঞ বিচারক মণ্ডলী অর্থনৈতিক এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরাই পথ দেখিয়ে যাচ্ছি। উদাহরণ হিসেবে একসময়ের জেলে পল্লী খ্যাত সিঙ্গাপুরের দৃষ্টান্ত তুলে ধরতে চাই। ওয়ার্ল্ড ডেটা ইনফো এর তথ্য অনুযায়ী দেশটিতে ভূমির পরিমাণ 719 বর্গ কিলোমিটার, উপকূল রয়েছে 193 কিলোমিটার, জনসংখ্যা প্রায় 57 লাখের মতো। এখন প্রশ্ন হচ্ছে জেলে পল্লী খ্যাত এই দেশটি স্বাধীনতার মাত্র 50 বছরেই উন্নয়নের শিখরে পৌঁছালো কি করে? তার উত্তর খুঁজতে গিয়ে মিলেছে কয়েকটি কারণ। প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক সিঙ্গাপুর ভ্রমণ করে, যেখান থেকে তাদের আয় হয় বিলিয়ন বিলিয়ন ডলার। বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাদের দেশেও পর্যটন শিল্পে রয়েছে অপার সম্ভাবনা। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কক্সবাজার ও সেন্ট মার্টিনকে সাজানোর নতুন পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। এ লক্ষ্যে কক্সবাজারে বিমানবন্দর সম্প্রসারণের কাজ চলছে। আন্তর্জাতিক মানের রেলওয়ে স্টেশন ও রেল লাইন চালু করা হয়েছে। আগামী 1 দশকে এ লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা যাবে, যার মাধ্যমে আয় হবে কোটি কোটি ডলার, যা আমাদের সার্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাপকভাবে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। বিজ্ঞ বিচারক মণ্ডলী অর্থনৈতিক চ্যালেঞ্জের আরও একটি খবর দিয়ে শেষ করতে চাই। 3রা মার্চ 2023 দৈনিক জনকণ্ঠ পত্রিকায় খবর ছাপা হয়েছে 22-23 অর্থ বছরে আমাদের মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা ছিল 3089 মার্কিন ডলার। কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি ও রেমিটেন্স প্রবাহে ভাটা পড়ায় আমরা ধাক্কা খেয়েছি, যার ফলে আমাদের বর্তমান মাথাপিছু আয় কমে দাঁড়িয়েছে 2765 মার্কিন ডলার। প্রতিপক্ষ বন্ধু 2041 সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমাদের মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা 12,500 মার্কিন ডলার, জিডিপি 9.9%, যা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমাদের অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ বলে আমরা মনে করছি। সুতরাং এক্ষেত্রে প্রতীয়মান হয় উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলাই প্রধান চ্যালেঞ্জ। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। এবারে পক্ষ দলের তৃতীয় বিতার্কিক নুয়াইসা তুরিনকে যুক্তি উপস্থাপনের জন্য ডেকে নিচ্ছি। তিনি সময় পাবেন 5 মিনিট। ধন্যবাদ বিজ্ঞ বিচার মণ্ডলী। বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে 2041 সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে খাদ্য নিরাপত্তার প্রধান চ্যালেঞ্জ পক্ষে অবস্থান করছি। বিজ্ঞ বিচার মণ্ডলী আজকে পক্ষ দলের দ্বিতীয় বক্তা আমাদের অজ্ঞতায় প্রশ্ন তুললেন, আমরা নাকি খাদ্য স্বয়ংসম্পূর্ণের আমাদের অজ্ঞতাকে কাটিয়ে তুলবেন। বিজ্ঞ বিচার মণ্ডলী আজকে যখন আমরা প্রতি বছর 1 কোটি টন খাদ্য আমদানি করি, তখন অবশ্যই তাদেরকে জানতে হবে যে আজকে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা নেই। সেইভাবে বিজ্ঞ বিচার মণ্ডলী আজকে যে সরকার থেকে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা বলা হয়, আমাদের প্রথম বক্তা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে গিয়েছেন খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা বলতে প্রধান খাদ্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতাকে বোঝানো হয়। বিজ্ঞ বিচার মণ্ডলী লক্ষ্য করুন যে আজকে তারা অর্থনৈতিকভাবে স্বনির্ভরতা নিশ্চিতকরণের কথা বলে, আজকে যখন আমার জনগণের পেটে খাদ্যই থাকবে না, তখন কোন জনগণ আসলে অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করবে তা আমার বোধগম্য হয় না। বিজ্ঞ বিচার মণ্ডলী লক্ষ্য করুন আজকে আমরা 2041 সালের মধ্যে এমন এক উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি যেখানে জিডিপি হবে 2580 বিলিয়ন ডলার, মাথাপিছু আয় হবে 12,500 ডলার, বিনিয়োগ থেকে জিডিপি হবে 46.9%। কিন্তু বিজ্ঞ বিচার মণ্ডলী এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে যখন আমরা দেখি বাংলাদেশে 2 কোটিরও বেশি মানুষ প্রয়োজনীয় পুষ্টিসম্মত খাদ্য খেতে পারে না, প্রতি 6 জনের 1 জন পুষ্টিহীনতায় ভুগে এবং প্রতি 10 জনের 1 জন অনিরাপদ খাদ্যে অপুষ্টিতে ভুগে অসুস্থ হয়ে পড়ে, ঠিক সেইখানে প্রশ্ন ওঠে কোন জনবল 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তুলবে। বিজ্ঞ বিচার মণ্ডলী যখন খাদ্য নিরাপত্তাহীনতার কারণে আমাদের মানুষের বেঁচে থাকাই প্রশ্নবিদ্ধ, তখন আসলে তারা কিভাবে অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিতকরণকে প্রধান চ্যালেঞ্জ বলছেন উন্নত বাংলাদেশ বিনির্মাণে, তা কোনোভাবেই বোধগম্য নয়। বিজ্ঞ বিচার মণ্ডলী লক্ষ্য করুন সাম্প্রতিককালে লোহিত সাগরের হুথি বিদ্রোহীদের সাথে ইসরায়েল, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চতুর্মুখী সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সাথে সম্পৃক্ত এমন দেশ যেমন ভারতের পণ্য বহনকারী বিভিন্ন জাহাজ আটক করে হুথি বিদ্রোহীরা কিন্তু তাদের ক্ষতি সাধনের চেষ্টা করে। এর ফলে কি হয়েছিল? এর ফলে খাদ্য পরিবহন কিন্তু ওই পথে থেমে গেছিল। একটু লক্ষ্য করুন
আজ যদি সুয়েজ ক্যানেলের মতো জায়গায় এরকম সংঘাত সম্পন্ন হয় তাহলে কি হবে? তাহলে আমাদের দেশের পুরো বিশ্বের প্রায় 90% খাদ্যের যোগান বন্ধ হয়ে যাবে। এই বৈশ্বিক প্রেক্ষাপটে যে বৈশ্বিক বিষয়গুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ নেই, সেই বিষয়গুলো যখন আমার দেশের খাদ্য নিরাপত্তার উপর প্রশ্ন তুলছে, তখন আমি বলছি অবশ্যই এটি আমার দেশের খাদ্য নিরাপত্তাই প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এখন বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের একটু তথ্য লক্ষ্য করি যে ভেজাল খাদ্য গ্রহণের ফলে দেশে প্রতি বছর 3 লক্ষ লোক ক্যান্সারে, 1,50,000 লোক ডায়াবেটিসে এবং 3 লক্ষ লোক কিডনি রোগে এবং প্রতি বছর 15 লক্ষ বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে। তখন বৈশ্বিক অস্থিতিশীল প্রেক্ষাপটে কম চাষযোগ্য জমির উপস্থিতিতে জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলা করে কিভাবে 2041 সালে প্রায় 21 কোটি জনসংখ্যার জন্য ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত হবে তা প্রশ্ন রয়ে গেল। এখন বিজ্ঞ বিচারমণ্ডলী লক্ষ্য করুন, বিজ্ঞ বিচারমণ্ডলী, ব্রেড বাস্কেট অফ ওয়ার্ল্ড নামে খ্যাত ইউক্রেনকে রাশিয়ার সাথে যুদ্ধের কারণে খাদ্য সংকটে পড়তে হয়েছিল। যেই ইউক্রেন থেকে খাদ্য আমদানি করা হতো সেই ইউক্রেনে খাদ্য ত্রাণ দিতে হয়েছে। অর্থাৎ বিজ্ঞ বিচারমণ্ডলী, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সম্পূর্ণরূপে অস্থিতিশীল বিষয়। এবং আমরা যখন 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার কথা বলি, তখন অবশ্যই আমাদেরকে প্রধান চ্যালেঞ্জের দিকে দেখতে হবে এবং প্রধান চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। আমরা যতদিন পর্যন্ত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে পারবো না। তাই কোনোভাবে এটি প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় না। বিজ্ঞ বিচারমণ্ডলী, যখন প্রশ্ন আসে প্রধান চ্যালেঞ্জ কোনটি, অবশ্যই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। তাই বিজ্ঞ বিচারমণ্ডলী, আমরা আজকে বলছি 2041 সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। ধন্যবাদ বিজ্ঞ বিচারমণ্ডলী, ধন্যবাদ সকলকে। এবারে বিপক্ষ দল থেকে যুক্তি উপস্থাপনের জন্য ডেকে নিচ্ছি তৃতীয় বিতার্কিক আবরার সাবিদ আহমদকে। সময় পাবেন 5 মিনিট 30 সেকেন্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে আমাদের কিনে দিয়েছিলেন একটি লাল সবুজের পতাকা, একটি মানচিত্র এবং একটি দেশ যার নাম বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের কিনে দিয়েছেন একটি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ এবং আমাদের আগামীর স্বপ্ন 2041 সালের মধ্যে একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার। যে প্রত্যয়ে আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে 2041 সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে খাদ্য নিরাপত্তাই প্রধান চ্যালেঞ্জ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং প্রাজ্ঞ পরিষদ। আজকে শুরু করছি পক্ষ দলের তৃতীয় বক্তার যুক্তি খণ্ডনের মাধ্যমে। তিনি আজকে বললেন আজকে নাকি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নই এবং পেটে খাবার না থাকার কথা তিনি আজকে বলে গেলেন। আমরা তো আজকে তাই বলছি, আমাদের যদি অর্থনৈতিক সঙ্গতি না থাকে তবে আমাদের পেটে কিভাবে খাবার থাকবে? আজকে যদি আমাদের অর্থনৈতিক সঙ্গতি থাকতো তবে আজকে আমরা কৃষি নির্ভর দেশ নয়, এমন দেশ যেমন কাতার, তাদের মতো আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারতাম খাদ্য আমদানি করে। সুতরাং আজকে আপনার এই বক্তব্যের আর কোনো গ্রহণযোগ্যতা রইল না। প্রতিপক্ষ বন্ধু লক্ষ্য করুন, আপনি আজকে বলে গেলেন আমরা নাকি আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নই। 2রা ফেব্রুয়ারি 2024 বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের দেওয়া তথ্য মতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন যে আজকে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে পুরো বিশ্বে একটি রোল মডেল। আজকে আমরা খাদ্যশস্য উৎপাদনে 10ম স্থানে রয়েছি, আজকে আমরা ধান উৎপাদনে 4র্থ স্থানে রয়েছি এবং আমরা আজকে লবণাক্ততা, খরা এবং জলমগ্নতা সহনশীল 108টি ধানের জাত আমরা উদ্ভাবন করেছি এবং যে কারণে আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের এই চাল আজকে রপ্তানি হচ্ছে শ্রীলঙ্কা এবং নেপালে এবং যা প্রায় 5000 মেট্রিক টন। এবং আর ঠিক এই কারণে আজকে আমরা খাদ্য নিরাপত্তা সফল বলে মনে করছি এবং অদূর ভবিষ্যতেও এই খাদ্য নিয়ে আমাদের আর কোনো সংকট নেই। সুতরাং আজকের এই বিতর্কের মঞ্চে পক্ষ দলের যুক্তির আর কোনো গ্রহণযোগ্যতা থাকে না। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এ পর্যায়ে নজর দিতে চাই কয়েকটি তথ্যচিত্রে। 8ই ডিসেম্বর 2023 বিবিসি কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে একদিনে ধার নিয়েছে 40টি বেসরকারি ব্যাংক এবং 61টি ব্যাংকের মধ্যেই প্রায় 40টি ব্যাংকই চলছে নগদ টাকা ধার করে। 26 ডিসেম্বর 2023 দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে উঠে এসেছে ডলার সংকটের পাশাপাশি বর্তমানে আমাদের দেশের ব্যাংকগুলো এখন টাকার সংকটে ভুগছে এবং যেই কারণে উচ্চ সুদের আমানত সংগ্রহ করতে হচ্ছে সেই ব্যাংকগুলোকে। এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, এখানেই শেষ নয়, এই পরিস্থিতি আরও নাজুক হয়েছে ঋণ খেলাপিদের দৌরাত্মে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকে যখন কিনা আমরা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, ঠিক এই মুহূর্তে আমাদের ব্যাংক খাতের এই খবরগুলো আমাদেরকে ব্যথিত করছে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলায় আমিও একজন স্বপ্নবাজ মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নে আজকে আমিও উচ্ছ্বসিত, কিন্তু এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ তাদের এই স্বার্থের জন্য আমাদের এই স্বপ্নকে তারা খুবলে খেতে যাচ্ছে এবং যার কারণে আজকে আমরা শঙ্কিত। এবং এই পরিস্থিতির উন্নতি না হলে সত্যিকার অর্থে আমাদের 41-এর উন্নত বাংলাদেশ গড়া কোনোদিন সম্ভব হবে না এবং প্রলম্বিত হবে আমাদের স্বপ্নের বাস্তবায়ন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের অর্থনীতির আরও একটি বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণ, যা উন্নত বাংলাদেশ গড়ার অন্যতম একটি প্রধান নিয়ামক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মোট বেকার সংখ্যা প্রায় 25 লক্ষ। আন্তর্জাতিক সংস্থা ILO এর এক প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের উন্নতির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই বেকারত্ব নিরসন করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। এবং এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আজকে আয়োজন করা হচ্ছে।
বিজ্ঞ বিচারক মণ্ডলী, এ পর্যায়ে আমি আমার দেশের একটি অন্যতম বড় নিয়ামক পোশাক খাত নিয়ে কথা বলতে চাই। আমার দেশের অর্থনীতির মেরুদণ্ড মূলত দুইটি বিষয়ের উপর দাঁড়িয়েছে, এক প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং দুই পোশাক শিল্পের রপ্তানি আয়। এবং আজকে আমরা পোশাক শিল্পের রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকলেও রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং নানা ঘাত প্রতিঘাতে আমাদের এই খাতকে নিয়েও নানা অজানা শঙ্কা সৃষ্টি হয়েছে। আজকে বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক এবং শুধুমাত্র চট্টগ্রামে অর্ডার সংকটে ভুগছে বিভিন্ন ছোট বড় পোশাক ফ্যাক্টরি এবং বৈশ্বিক জ্বালানি তেলের দাম বেড়ে যাবে এবং কাঁচামাল সংকটের কারণে এই উৎকণ্ঠা আরও বেড়ে গেছে। সুতরাং এ কথা আজকে সুস্পষ্টভাবে প্রমাণিত যে 2041 সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা কখনোই প্রধান চ্যালেঞ্জ নয়, বরং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভরতা অর্জনই আমাদের জন্য একটি প্রধান চ্যালেঞ্জ। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ উপস্থিত সবাইকে। 2041 সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে খাদ্য নিরাপত্তাই প্রধান চ্যালেঞ্জ, এই বিষয়বস্তুটি নিয়ে উভয় দলের বিতার্কিকরা স্ব জায়গা থেকে যুক্তির উপস্থাপন করেছেন। এবারে যুক্তি খণ্ডনের পালা। প্রথমেই পক্ষ দল থেকে যুক্তি খণ্ডনের জন্য মনোনীত হয়েছেন অতিরিক্ত একজন বিতার্কিক মুনিম মুশফিরাত এবং যুক্তি খণ্ডনের জন্য তিনি সময় পাবেন 3 মিনিট। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। প্রথমে বিপক্ষ দলের কয়েকটি কথা বলতে চাই যে কাব্যিক কথা দিয়ে মন ভরলেও আমার দেশের মানুষের পেট ভরবে না। লক্ষ্য করুন, তাদের দলের তৃতীয় বক্তার বক্তব্যের দিকে যদি আমি লক্ষ্য করি, তিনি এক কল্পনার জগতে হারিয়ে গিয়ে হঠাৎ করে বলে উঠলেন আজ যদি আমরা কৃষি নির্ভর দেশ না হতাম। কিন্তু বিজ্ঞ বিচারক মণ্ডলী, বাস্তবতা হলো আমরা আজকে কৃষি নির্ভর দেশ এবং আমাদের উন্নত বাংলাদেশের প্রধান লক্ষ্যটি হলো আমরা আমদানি নির্ভর হব না, কারণ আমদানি নির্ভর কখনো একটি বিষয়ের সমাধান হতে পারে না। আমাদের উন্নত বাংলাদেশ হবে রপ্তানি নির্ভর। সেইখানে তিনি আজকে আমাদের কাতার থেকে আমদানির কথা তুলে ধরে গেলেন, এটি তাদের প্রথম ভুলের জায়গা। এরপর লক্ষ্য করুন, তিনি এক পর্যায়ে বলেই ফেললেন যে আজকে কিনা আমাদের এই উৎপাদনটি অর্থাৎ আমাদের এই খাদ্য নিরাপত্তাটি ভবিষ্যতে গিয়ে একটি চ্যালেঞ্জ হবে না। কিন্তু আমাদের প্রথম বক্তা ইতিমধ্যেই বলে গিয়েছেন আমাদের বিশ্বটি বিভিন্ন সময় অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে যায়। সেই সকল অস্থিতিশীল পরিবেশে আমার খাদ্য নিরাপত্তাটি কীভাবে নিশ্চিত হবে সেটিও কিন্তু তারা আজকে আমাদেরকে দেখিয়ে যেতে পারলেন না। তাদের দলের প্রথম থেকে যদি আমরা আসি, আজকে আমরা দেখছি যে তাদের প্রথম বক্তা তাদের যে দলীয় জায়গাটি অর্থাৎ অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করা, এখানে কিন্তু প্রথমেই একটি জায়গা আসে যে আপনি এই অর্থনৈতিক স্বনির্ভরতাটি নিশ্চিত করবেন কার মাধ্যমে? আপনার দেশের জনগণের মাধ্যমে। এবং সেই জনগণ যদি আজকে খাদ্যের অভাবে মানসিক এবং শারীরিকভাবে ঠিক মতো বা এগিয়ে যেতে না পারে, তাহলে আপনি কোন ব্যক্তিকে কাজে লাগাবেন সেই অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের জন্য? এটি একটি প্রশ্নের জায়গা ছিল যখন আমার দেশের 36% মানুষ আজ ক্ষুধার্ত থেকে যাচ্ছে। এরপর লক্ষ্য করুন, তারা আজকে আমাদেরকে বলে গেলেন আচ্ছা আমরা আজকে স্বনির্ভর হয়ে গেলাম, কিন্তু আমার দেশের ভিতরে উৎপাদন নেই, তাহলে সেই সকল মানুষ কি খেয়ে বেঁচে থাকবে? এটিও কিন্তু আজকে একটি প্রশ্নের জায়গা ছিল। এরপর লক্ষ্য করুন, তারা আজকে আমাদেরকে বারবার বলে গেলেন যে আজকে আমরা স্বনির্ভর হলে আমাদের কাছে টাকা থাকবে, কিন্তু প্রশ্নটি এই জায়গায় যে আজকে আপনার টাকা কোনো উপযোগ নয়, আপনার টাকা আজকে আপনার উপযোগ সৃষ্টি করে দিতে পারে। এরপর লক্ষ্য করুন, তারা আজকে আমাদেরকে বলে গেলেন যে আমরা আজকে আয় করলাম ঠিকই, কিন্তু আমরা আয় করার পর কি করি? আমরা প্রথমে আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করি এবং মৌলিক চাহিদার প্রথমে কোনটি আসে? আমাদের খাদ্য। এখন সেই খাদ্য নিরাপত্তাটি যদি আমাদের কাছে না থাকে তখন সেই আয় করেই বা কি লাভ হবে? এটিও একটি প্রশ্নের জায়গা ছিল। এরপর লক্ষ্য করুন, তারা আজকে আমাদেরকে বলে গেলেন যে তারা আজকে অদক্ষ মানুষকে শ্রম শক্তিতে রূপান্তরিত করবেন অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার জন্য, কিন্তু সেই মানুষটিকে যদি আপনি খাদ্য নিরাপত্তায় না দিতে পারেন, সেই মানুষটির কোন ইচ্ছা হবে যে সেই কর্মসংস্থানে গিয়ে নিজের অদক্ষতাকে দক্ষতায় পরিণত করতে? এটি একটি প্রশ্নের জায়গা ছিল। অর্থাৎ দিন শেষে আমি আশা করব তারা আমাদের সাথে একমত পোষণ করবেন। ধন্যবাদ সকলকে। এবারে বিপক্ষ দলের যুক্তি খণ্ডনের পালা এবং যুক্তি খণ্ডনের জন্য আসবেন আবরার সাবিদ আহমদ, সময় পাবেন 3 মিনিট। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আমাদের আজকের এই অঙ্গীকার 2041 সালের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর, সুনির্মল, উন্নত, স্মার্ট, সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার, এবং সেই লক্ষ্যে আমাদের আজকের এই বিতর্ক। এবং আজকের এই বিতর্কের মঞ্চে আমরা বলছি 2041 সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে খাদ্য নিরাপত্তা নয়, বরং অর্থনৈতিকভাবে স্বনির্ভরতা অর্জনই প্রধান চ্যালেঞ্জ। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী ও প্রাজ্ঞ পরিষদ যুক্তি খণ্ডন পর্বে আমাকে আরও একবার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকে পক্ষ দলের প্রথম বক্তা বললেন আমাদের নাকি 1,56,000 টন খাদ্য আমদানি করতে হয়, এবং এক্ষেত্রে তারা নিজেরাই স্বীকার করে গেলেন এক্ষেত্রে নাকি আমাদের সমৃদ্ধ অর্থনৈতিক পরিস্থিতি থাকতে হবে। অর্থাৎ আজকে তারা নিজেরাই মেনে নিলেন যে আমাদের একটি অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে হবে এবং তবেই আমাদের খাদ্য নিরাপত্তার বিষয়টি আসবে। আজকে দ্বিতীয় বক্তা তিনি বলে গেলেন, তিনি আজকে 2041 সালে খাদ্যের যোগানের সংকটের কথা বলে গেলেন। যুক্তি খণ্ডনে বলতে চাই, আজকে কাতার কিন্তু কখনোই কৃষি নির্ভর কোনো দেশ নয়, শুধুমাত্র অর্থনৈতিক সংগতি থাকার কারণে কিন্তু আজকে তারা খাদ্যে সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ, এবং তারা কিন্তু আজকে একটি উন্নত দেশের কাতারে অবস্থান করছেন। আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বললেন আমরা নাকি শুধুমাত্র ধানে স্বয়ংসম্পূর্ণ, অন্যান্য খাদ্যে নাকি আমরা স্বয়ংসম্পূর্ণ নই। প্রতিপক্ষ বন্ধু, আপনার যুক্তি খণ্ডনে বলছি আজ শুধু আমরা ধানে স্বয়ংসম্পূর্ণ
সম্পন্ন নই। আমাদের বিভিন্ন ধরনের খাদ্য আমাদের নিজ দেশের চাহিদা মিটিয়ে আজকে রপ্তানি হচ্ছে বহির্বিশ্বে। প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা আজকে বলে গেলেন যে শুধু খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হলেই হবে না, সে খাদ্যকে হতে হবে নিরাপদ ও ভেজালমুক্ত। প্রতিপক্ষ বন্ধু, আপনার প্রতি উত্তরে বলছি, আজকে আমরা ইতোমধ্যেই খাদ্য আইন 2013 প্রণয়ন করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ আইন তৈরি করছে। আজ ভেজাল খাদ্য প্রতিরোধে অন দ্য স্মার্ট স্ক্রিনিং ভ্রাম্যমাণ মোবাইল কোড পরিচালনা করে তাৎক্ষণিক শাস্তি নিশ্চিত করা হচ্ছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ প্রতিপক্ষ বন্ধুদের মতো যদি কিছুক্ষণের জন্য ধরে নেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ বিনির্মাণের একটি অন্যতম প্রধান চ্যালেঞ্জ, তাহলে কিন্তু প্রশ্ন থেকেই যায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে কি উন্নত বাংলাদেশের অন্যতম দুইটি বৈশিষ্ট্য মাথাপিছু আয় $12,500 এবং জিডিপি 9.9% অর্জিত হবে? আর যদি তা অর্জিত না হয় তবে আজ পক্ষদলকে এটা মেনে নিতেই হবে 2041 সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে খাদ্য নিরাপত্তা প্রধান চ্যালেঞ্জ নয়, বরং অর্থনৈতিকভাবে স্বনির্ভরতা অর্জনই আজকে আমাদের জন্য প্রধান চ্যালেঞ্জ। সুতরাং প্রতিপক্ষ বন্ধুদের বক্তব্যের আর কোনো গ্রহণযোগ্যতা থাকে না এই বিতর্কের মঞ্চে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ উপস্থিত সবাইকে। এরই সাথে সার্বিক যুক্তির উপস্থাপনা এবং যুক্তি খণ্ডন শেষ। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ বিচারকের প্রশ্নের পালা। আমাদের বিজ্ঞ বিচারক প্যানেল থেকে শ্রদ্ধেয় বিচারক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ সুমন উভয় দলকে একটি করে প্রশ্ন করবেন এবং উভয় দল থেকে মনোনীত একজন বিতার্কিক সেই প্রশ্নের উত্তর প্রদানের সুযোগ পাবেন। প্রশ্নের উত্তর প্রদানের জন্য সময় পাবেন 2 মিনিট। এক্ষেত্রে 1.5 মিনিটে সতর্কতা সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। পক্ষ দলের প্রতি আমার প্রশ্নটি হলো, 2041 সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে খাদ্য নিরাপত্তার দ্বারা কিভাবে বৈশ্বিক উষ্ণতার চ্যালেঞ্জটি মোকাবেলা করা যাবে? সম্মানিত বিচারক মণ্ডলী, ধন্যবাদ আমাকে প্রশ্ন উত্তর পর্বে আরও একবার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আমাদের পক্ষ দলের জন্য প্রশ্নটি ছিল যে আজকেরই আমাদের যে বৈশ্বিক উষ্ণায়নের সমস্যাটি রয়েছে, এরকম ক্ষেত্রে 2041 সালের আমাদের যে খাদ্য নিরাপত্তা সেটি কীভাবে বৈশ্বিক উষ্ণায়নের মতো চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবে। তো প্রথমত আমরা বলতে চাই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মৌলিক চাহিদা নিশ্চিতকরণ, এটির মাধ্যমে আমি বলেছিলাম যে উন্নত বাংলাদেশ নিশ্চিত হবে। এবং দ্বিতীয়ত আজকে আমরা যদি খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ক্লাইমেট রেজিস্ট্যান্স যে ক্রপগুলো রয়েছে, যেগুলো আসলে আমরা যে কোনো আবহাওয়ায়, অর্থাৎ অনাবৃষ্টির সময়ও আমরা যদি উৎপাদন করতে পারি যে খাদ্যগুলো আমাদের চাহিদা রয়েছে, বা খরার সময় আমাদের যে খাদ্য চাহিদা রয়েছে সেগুলো উৎপন্ন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ ক্লাইমেট রেজিস্ট্যান্স যে ক্রপগুলো, এগুলোর মাধ্যমে যদি আমরা খাদ্য উৎপাদন নিশ্চিত রাখতে পারি তবে এই চ্যালেঞ্জটি মোকাবেলা করা সম্ভব হতে পারে। এবং দ্বিতীয়ত আজকে আবহাওয়া তথ্য বা বিভিন্ন যে অ্যালার্মিং সিস্টেমগুলো রয়েছে, আবহাওয়ার এই ঘন ঘটা ঘটতে পারে এটি জানার যে সিস্টেমগুলো রয়েছে, এগুলো যদি নিশ্চিত করতে পারি তবেও কিন্তু আমরা উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারি। অর্থাৎ আজকে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যে প্রবলেমগুলো আমাদেরকে সম্মুখীন হতে হয় সেগুলো যদি আমরা দূরীভূত করতে পারি তবে বৈশ্বিক উষ্ণায়নের মতো চ্যালেঞ্জগুলোকেও আমরা ধীরে ধীরে উতরে যেতে পারবো। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী। বিপক্ষ দলের প্রতি আমার প্রশ্নটি হলো, কৃষি নির্ভর বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে কিভাবে উন্নত বাংলাদেশের অন্যতম পিলার স্মার্ট সিটিজেন ও স্মার্ট অর্থনীতি গড়ে তোলা যাবে? ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রশ্নোত্তর পর্বে আমাকে আরও একবার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনি যে প্রশ্নটি করেছেন যে কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি খাতের বদলে কোন বিকল্পের মাধ্যমে আজকে আমরা স্মার্ট বাংলাদেশের স্মার্ট পিলার, স্মার্ট সিটিজেন ও স্মার্ট অর্থনীতিকে নিশ্চিত করতে পারবো, বিজ্ঞ বিচারক মণ্ডলী, এই ক্ষেত্রে আমি বলতে চাই যে আজকে আমাদের বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভর, কিন্তু অতিরিক্ত জনসংখ্যার কারণে আজকে আমাদের কৃষি জমি কিন্তু কমে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদেরকে বিকল্প অবশ্যই চিন্তা করতে হবে এবং সেই বিকল্প হচ্ছে আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি খাতে। আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে আমাদের বিভিন্ন ধরনের সম্ভাবনা রয়েছে। আজকে আমরা সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে আমরা গুরুত্ব প্রদান করতে পারি। আমরা যদি কৃষি জমির বদলে, অর্থাৎ কৃষি খাতের বদলে যদি আমরা অন্য কোনো বিকল্প চিন্তা করি তবে অবশ্যই আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তির দিকটা আনতে হবে। বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতি সাধনের মাধ্যমে আজকে আমরা চাইলে আমরা যদি কৃষি খাতকে আমরা উন্নত করতে পারবো, কিন্তু কৃষি খাতের বিকল্প যদি আমরা চিন্তা করি তাহলে আমরা অন্যান্য খাতকে উন্নত করতে পারবো। এবং আমরা সবশেষে বলতে চাই রেমিটেন্সের কথা। এবং আজকে যদি আমরা আমাদের অর্থনীতির যে অন্যতম মেরুদণ্ড সেটা হচ্ছে কি আমাদের বিদেশি নাগরিকদের পাঠানো রেমিটেন্স, সেই রেমিটেন্সে যদি আমরা উন্নয়ন সাধন করতে পারি, অর্থাৎ আজকে যদি আমরা বেশি বেশি দক্ষ জনসংখ্যা, দক্ষ মানব সম্পদ যদি আজকে আমরা তৈরি করতে পারি এই বিভিন্ন প্রশিক্ষণের প্রদানের মাধ্যমে, তাহলে এই দক্ষ জনসংখ্যা আমরা বাইরের দেশে পাঠিয়ে সেই বাইরের দেশ থেকে আমরা বিভিন্ন রেমিটেন্স আয় করে আমাদের বিশ্ব অর্থনীতির বাজারে আমাদের দেশকে একটি সুউচ্চ আসনে কিন্তু আমরা আসীন করতে পারি। সুতরাং এই বিস্তর তথ্য এবং উপাত্ত এবং যুক্তি আজকে এটাই প্রমাণ করে যে যদি আমরা কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি খাতের বদলে যদি অন্য কোনো বিকল্প খাতে চিন্তা করি তবে অবশ্যই আমাদেরকে বিজ্ঞান এবং প্রযুক্তি এবং শিক্ষা খাতে এবং প্রশিক্ষণ এবং দক্ষ মানব শক্তি উৎপাদনে ব্যাপক জোর দিতে হবে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ উপস্থিত সবাইকে।
ধন্যবাদ। এবং বিচারকের প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আজকের এই প্রতিযোগিতার বিতর্ক অংশের সম্পূর্ণটা শেষ হলো। আমরা আর কিছুক্ষণের মধ্যে ফলাফল জানতে পারবো। ইতোমধ্যে আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ তাদের রায় ব্যালটের মাধ্যমে প্রদান করেছেন। আমরা ফলাফল জানবার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছি, কিন্তু ফলাফল জানবার আগে আজকের এই বিতর্ক প্রতিযোগিতাকে সার্বিকভাবে মূল্যায়ন করবেন শ্রদ্ধেয় বিচারক ডক্টর সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী। আজকে যে বিষয়টি বিতর্কের জন্য নির্ধারিত হয়েছিল সেটি একটি ভবিষ্যৎ চলচ্চিত্র আমাদের সামনে তুলে ধরল। অর্থাৎ 2041 সালে বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ হবে এবং সেই উন্নত বাংলাদেশটি বিনির্মাণের জন্য আমাদের পক্ষে যারা বললেন তারা একটি বিশেষ বিষয়কে উপজীব্য করলেন, অর্থাৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আর বিপক্ষে যারা বললেন তারা এই বিষয়টির বিপরীতে অন্য একটি বিষয়ের অবতারণা করলেন, আমাদের অর্থনৈতিক স্বনির্ভরতা। পক্ষে যারা বললেন তারা খাদ্য নিরাপত্তার মাধ্যমে এর আনুষঙ্গিক যে বিষয়গুলো, অর্থাৎ বিভিন্ন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তারা উপস্থাপন করলেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের খাদ্যের উৎপাদন বাড়াতে হবে, আমাদের আধুনিকীকরণ করতে হবে, খাদ্য পৌঁছাতে হবে, আমাদের খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলোকে আমাদেরকে নিশ্চিত করার জন্য বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড করতে হবে, বিভিন্ন কারিগরি এবং প্রযুক্তিগত সহায়তা নিতে হবে। এই ধরনের একটি প্রস্তাবনা তাদের পক্ষ থেকে আসলো। আর বিপক্ষে যারা বললেন তারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে আমাদের এই স্বপ্নটি সফল হবে বলে বিশ্বাস তেমনভাবে করছেন না, বরং অন্য একটি বিষয় অর্থনৈতিক উন্নতির মাধ্যমে, সার্বিক অর্থনৈতিক উন্নতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবেন। আমি উভয় পক্ষকেই ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। তারা অত্যন্ত সুন্দরভাবে তাদের নিজ নিজ পক্ষের যুক্তি উপস্থাপন করলেন। আমি কয়েকটি বিষয়ের প্রতি একটু আপনাদের যারা বক্তব্য রাখলেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা অনেক তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরলেন। মাঝে মধ্যে আমরা দেখলাম যে তথ্যের সূত্র বর্ণিত হচ্ছে না এবং একই সাথে কিছু তথ্য বিভ্রাটও রয়েছে। তো যখন এই ধরনের একটি ফোরামে আপনারা কথা বলবেন, আপনারা তথ্যটি নিশ্চিত হয়ে এবং বলার সময় একটু খেয়াল করে বলতে হবে, যেহেতু এটা কোর্ট এবং আনকোর্টের মধ্যে বিষয়টি উপস্থাপিত হয়ে থাকে। আরেকটি বিষয়, আমাদের উভয় দলের বক্তাদের আমরা লক্ষ্য করেছি যে আপনারা যখন সময় সংকেত বেজে যাবে তারপরেও কিছু বলার চেষ্টা করবেন। বিষয়টি খুব সাধারণ হলেও এটি আপনার একটি প্রতিভার বিপক্ষে যায় বলে আমরা ধরে নিতে পারি। আরেকটি সার্বিক বিষয় যেটি আমি এই বিষয়ের উপরে আমি বলবো যে খাদ্য নিরাপত্তার বিষয়টি ডিফাইন করা হয়েছে, বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই বিষয়টির উপর যে সংজ্ঞাগুলো বলা হয়েছে সেগুলো আসলে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের সাথে অন্য বিষয়গুলোকে কোরিলেট করে। সুতরাং উভয় পক্ষই চেষ্টা করেছেন যে এই বিষয়টিকে কী করে একসঙ্গে সঙ্গত করা যায়। তো ভবিষ্যতে যখন আপনারা এই ধরনের একটি নির্দিষ্ট বিষয়ে বিতর্ক অবতীর্ণ হবেন, আমার পরামর্শ থাকবে যে বিষয়টিকে একপাক্ষিকভাবে বিবেচনা না করে বহুপাক্ষিকভাবে বিবেচনা করতে হবে। তো যেটি হয়তো আজকে অনেকটাই হয়েছে, আগামীতে আপনাদের আরও হবে। এগুলো হচ্ছে সাধারণ আপনাদের প্রতি আমাদের উপদেশ। তবে সার্বিকভাবে উভয় পক্ষের বিতর্ক অত্যন্ত উপভোগ্য এবং চমৎকার হয়েছে। আমি উভয় দলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা বিজয়ী হবেন তাদের প্রতি আমাদের সবিশেষ অভিনন্দন। যারা আজকে বিজিত হবেন তারা ভবিষ্যতে আরেকটি মঞ্চে হয়তো বিজয়ী হবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এবারে সেই মুহূর্ত, অর্থাৎ আমরা সবাই যে জন্য অপেক্ষা করছি আজকের ফলাফল জানবার পালা। ইতিমধ্যে আমাদের বিজ্ঞ বিচারক প্যানেল তাদের স্ব রায়ের মাধ্যমে ফলাফল তৈরি করে ফেলেছেন। আমি ব্যালটগুলো সংগ্রহ করব, তার আগে সবাইকে জানিয়ে দিচ্ছি সর্বোচ্চ সংখ্যক ব্যালট বা সংখ্যাগরিষ্ঠ ব্যালট যে দলের পক্ষে থাকবে আজকে সে দলটিই হবে জয়ী দল এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্ধারণের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করা হবে। আমি ব্যালটগুলো সংগ্রহ করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমার হাতে রয়েছে আজকের এই প্রতিযোগিতার ফলাফল। সবুজ ব্যালটের মাধ্যমে জানা যাবে কোন দল হতে যাচ্ছে বিজয়ী দল এবং লাল ব্যালটের মাধ্যমে আমরা খুঁজে পাবো আজকে শ্রেষ্ঠ বিতার্কিক। যেহেতু 5টি ব্যালট আছে, অর্থাৎ 3টি ব্যালট যে দলের পক্ষে যাবে সে দলই হবে আজকের বিজয়ী দল। আমি সবুজ ব্যালটগুলো এক এক করে খুলে নিচ্ছি। আমার প্রথম ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে নির্বাচিত দলের নাম
মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। দ্বিতীয় সবুজ ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। তৃতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে মনোনীত প্রতিষ্ঠানটির নাম মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। 3টি ব্যালট দেখা হয়ে গেছে, আরও 2টো ব্যালট বাকি আছে। চতুর্থ ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। দর্শক, সবার মধ্যে উৎকণ্ঠা এবং একই সাথে উত্তেজনা বিরাজ করছে, যেহেতু 2টি দলই 2টো করে ব্যালট পেয়েছে। এখন এই পঞ্চম ব্যালটটি নির্ধারণ করে দিবে আজকের এই সেমিফাইনাল রাউন্ডের প্রথম পর্বে বিজয়ী দল কারা হতে যাচ্ছেন। এবং আমার পঞ্চম ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে নির্বাচিত দল যারাই হচ্ছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। দলটির নাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। দর্শক, তার মানে সেমিফাইনাল রাউন্ডের প্রথম পর্বে আজকে 3টি ব্যালট পেয়ে বিজয়ী দল হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। অনেক অনেক অভিনন্দন আপনাদের। এবং একই সাথে ফাইনালে উত্তীর্ণ প্রথম দল তারা, অনেক অনেক অভিনন্দন আপনাদের। এবারে দেখা যাক আজকের এই প্রতিযোগিতায় বিতার্কিকদের মধ্য থেকে কে হতে যাচ্ছেন শ্রেষ্ঠ বিতার্কিক। প্রথম ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন নুয়াইসা তুরিন। দ্বিতীয় ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন আবরার সাবিদ আহমদ। তৃতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন মেহরাব মাহিরা মাধুর্য। আমার চতুর্থ ব্যালট অনুযায়ী আমাদের আজকের প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক আবরার সাবিদ আহমদ। দর্শক, এ পর্যন্ত দেখতে পাচ্ছি শুধুমাত্র বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিকের পক্ষে রয়েছে 2টো ব্যালট। এখনও একটি ব্যালট বাকি আছে যেটা নির্ধারণ করে দিতে পারে আজকে শ্রেষ্ঠ বিতার্কিক কে হতে যাচ্ছেন। এবং ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন পক্ষ দলের তৃতীয় বিতার্কিক নুয়াইসা তুরিন। অনেক অনেক অভিনন্দন আপনাদের দুজনকেই। দর্শক, এই ছিল আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। আমরা পেয়ে গেছি ফাইনালে উত্তীর্ণ প্রথম দল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর। অবশ্যই ফাইনাল রাউন্ড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মারজান সুমি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন।